নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে শুরু করলাম দিনটা। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা 5। সকালে ঘুম থেকে উঠেছি ওই 4:45 নাগাদ। উঠে মর্নিং ওয়াক করে এসে কিন্তু সংসারের কাজে লেগে গেছি। ওই দেখো, রান্নাঘরে প্রথমেই কাজ হলো আমার ওই যে পর্দাটি ফেলা থাকে সেটাকেই তুলে নিলাম। তারপরে এই যে গ্যাস ওভেনটা বেশ কিছুদিন ধরে দেখছি অপরিষ্কার রয়েছে। গ্যাস ওভেনটায় সেরকম বলতে কিছুই করা হয় না, শুধুমাত্র চা দুধ গরম আর হলো তোমার রাতে তরকারি থাকলে সেটিকে জাল দেওয়া হয়। তবে জানো তো, সকালে যে রান্নাটি হয় না উনানে, সেই রান্নার ভাতটি যে থাকে সেটিকে গ্যাসে এনে রাখা হয়। তবে কালিটা নিচে লেগে যাবে বলে গ্যাস ওভেনের ওপরেই রাখি। আর জানো তো, সেইখান থেকেই ছাইগুলো যে ছেড়ে থাকে না, সেই ছাইগুলো ছেড়ে ছেড়ে ওই যে প্লেটটা দেখতে পাচ্ছ ওখানে পড়ে থাকে, গুঁড়ো গুঁড়ো হয়ে আর কি। তাই ভাবলাম ওই যে প্লেট ওভেন ওগুলোকে মেজে নিই। আর গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে রাখা হয়ে গেল। এদিক দিয়ে কালকেকার রাতের একটু তরকারি ছিল, সেটিকে ওই পাশে রেখে দিলাম। তারপরে এই দেখো, আমার টিনের ভাঙা মাটির ঘরটাকে একটু সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। তবে জানো তো, এখন আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে, সেই কারণে ঘরটা যেন একদম সোতা সোতা না, কিন্তু কেমন একটা যেন লাগছে। জানো তো, যতই হোক আমার কাছে মডিউলার কিচেন না থাকতে পারে, তবুও ভাঙা মাটির ঘরটার কাছে কিন্তু আমি আমার রান্না বান্না করে নিজের শান্তি অনুভব করি। এই যে রান্নাঘরে দুয়ার ঘরে জল দিতে হয়, এটি আবার আমাদের গ্রামের সকলের মধ্যে একটি নিয়ম রয়েছে। সূর্যি মামা ওঠার আগে এই কাজটি সারতে হয়। কখনো যদি সকালে ভাবি একটু বেলায় উঠবো, তার আর রেহাই নাই, কেন বলো তো? এই যে দুয়ার ঘরে জল না দিলে নাকি অমঙ্গল হয়, সেই কথাটি ভেবে আবার ভয় লাগে। কি জানি কোন অমঙ্গল হবে আমার সংসারে। যদিও জানি এগুলো কুসংস্কার, আগেকার দিনের মানুষরা এই সমস্ত জিনিসগুলো নিজেরাই নিজেদের মনের মতন করে মেনে চলেছেন, তবুও জানো তো কেমন একটা যেন লাগে। তাই আর কি, সূর্যি মামা ওঠার আগে এদিকে আমি দুয়ার ঘরে 12 লিটার লেপে দিলাম। দেখতেও কত সুন্দর টকটকে লাগছে, তাই না বলো? জানেন তো, কালকে রাতের বেশ কয়েকটা বাসন ছিল, তার মধ্যে কড়াইটি বেরিয়েছে ওই যে কালকে রাতে তরকারিটি জাল দিয়ে রেখেছি সেই কারণে। তাই দেখো, আজকে সকালে বেশ কটা বাসন জমে গেছে। এরই মাঝে ওই যে গ্যাস ওভেনের যে ছিকগুলো থাকে সেগুলোকেও মাজতে নিয়ে এসেছি, সেই কারণে বাসনটা বেড়ে গেছে। তবে জানো তো, আমি প্রত্যেক দিন দুপুরে খাওয়া দাওয়ার পর যতগুলো বাসন থাকে সেখান থেকে কমিয়ে কমিয়ে রাখার চেষ্টা করি। কেন জানো তো, এই সকালবেলা হলেই না হলে অনেক বাসন জমে যায়, আর এই বাসনগুলো মাজা ধোয়া করতে একটু বেশি করে সময়টা লেগে যায়। দেখবে সকালের বাসি কাজটা যদি একটু তাড়াতাড়ি হয়ে যায়, সারাদিনের কাজকর্মগুলো বেশ তাড়াতাড়ি করে হয়ে যায়। তবে যেদিন বাসনটা একটু বেশি বের হয় সেদিন মনটা যেন কেমন করে। যাই হোক, বেশি বেরোলেও তো আর ফেলে দেওয়া যাবে না, বলো, মাজতেই তো হবে। তাই আর কি করবো, ঝটপট কিছু আগামাথা না ভেবে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ওই যে দূরে মাঠটার পরেই রয়েছে আমবাগান। তবে আমবাগানটা আজকে স্পষ্ট দেখা যাচ্ছে না, হালকা কুয়াশাও পড়েছে। এই কুয়াশাটা পড়ার পেছনে কারণ রয়েছে। কারণ হলো, কালকে ভোরের দিকে বেশ বৃষ্টি হয়েছে, সেই কারণে সকালটা একটু যেন কুয়াশা ভরা লাগছে। তবে আজকে আমি যখন 4:45টার সময় উঠি তখন আকাশে মেঘ ছিল, তাই পুরো অন্ধকার হয়েছিল। তবে যখন আমি অন্যান্য দিন 4:45টায় উঠি, জানো, অতটাও কিন্তু মেঘলা ওয়েদার থাকে না, মানে অন্ধকার ওয়েদারটা একটু হলেও আকাশটা বেশ পরিষ্কার পরিষ্কার থাকে। যাই হোক, ওই দৃশ্যটা দেখতে এত ভাল লাগে কি বলবো তোমাদেরকে। এদিক দিয়ে আমি বাসনপত্রগুলো মাজা ধোয়া করে ঘরে রেখে আসলাম, আর দু মোনামনি করে আজ সার্ফ ছাইটা কড়াই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। দু মোনামনি কারণ হলো, আজকে একবার ভাবছি বৃষ্টি হবে নাকি, গ্যাসে রান্না করব কি করব না, বা কাঠে রান্না করতে পারবো নাকি, সেইভাবেই আমি কিন্তু বারবার দাঁড়িয়ে রয়েছিলাম। তারপর ভাবলাম না, দিয়েই দিই, বৃষ্টি হলেও গ্যাসে রান্না করলেও মাজলেই তো উঠে যাবে, কোনো সমস্যা তো হবে না। তাতে করে আমার কিন্তু দিয়ে রাখলে কাজটা এগিয়ে থাকবে। তাই আর কি সার্ফ ছাইটা বুলিয়ে দিলাম। আজ আবার জানো, অন্যান্য দিনের তুলনায় আজকে কাচাকুচিটা কম ছিল, এতে করে সময়টা বেশ ম্যানেজ করে নিয়েছি।
তাই আজকে কাচাকুচিগুলো করে এই দড়িতেই মেলে দিচ্ছি। ওই যে কালকে ভোরবেলায় বৃষ্টি হয়েছে, সেই কারণে জানো তো ওই দিকে মাঠের পাশগুলো বলো, গাছগুলোতে মেলি না বেড়ার ধারে ধারে, সেগুলো পুরো ভিজে আছে। ওখানে যদি জামা কাপড়গুলো দিই তাহলে হয়তো আরও জল পেয়ে ভিজে যাবে এবং নোংরা হয়ে যাবে। তাই ভাবলাম দড়িতে দিয়ে রাখি, জলটা অন্তত ঝরে যাক, তারপর বেলায় রোদ্দুর আসলে পরে ওই দিকে দেবো। যাই হোক, কাচাকুচি হলো মোটামুটি করে, সকালের বাসি কাজকর্ম হয়ে গেল। আর সকালে যেহেতু বৃষ্টি হয়েছে, গাছের মধ্যে পড়েছে, গাছটিতে কচি কচি পাতা গজিয়েছে, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। তার সাথে জানো তো এই যে ডালগুলো যে নতুন তিন দিকে গেছে, সেই ডালগুলোতেও কিন্তু ছোট্ট ছোট্ট করে কুড়ি এসছে, দেখে বেশ মনটা ভরে গেল। এই ছোট্ট বাগানটি নিজের হাতে তৈরি, আমার আর ডোডোর বাবার। এই বাগানটি দেখতে বেশ মন ভরে যায়, কোন গাছটায় কি হলো না হলো। এই যে সাদা অপরাজিতা ফুল গাছটি থেকে কোনো ফুলই তোলা হয়নি কিছুদিন যাবত, তাই দেখো কত বীজ এসছে। তোমার পড়া হয়ে গেছে? তাহলে এবার ব্যাগের চেনটা লাগিয়ে নাও। কি খুশি, ভেরি গুড বয় ডোডো, ভেরি গুড বয়। দেখো ডোডো পড়ার পর নিজের ব্যাগ নিজে গোছায়, বই টই সব ওই ভরে একা একা। এখন সকাল সকাল ওঠাতে কাজকর্মগুলো হয়ে যায়, আর হাতে একটু সময় থাকে, ওকে বইটা নিয়ে বসাতেও সময় পায়। আর ও পড়তে পড়তে যখন অনেকটা সময় হয়ে যায় তখন একটু যেন বিরক্তিকর লাগে, আর তখনই ওকে আমি ছেড়ে দিই। বেশি চাপ দিয়ে পড়াই না, যতটুকু ওর ইচ্ছাতে হয় ততটুকুই আমি করার চেষ্টা করি। আগে বই নিয়ে বসতেই চাইতো না, এখন তাও একটু বলে টলে বই নিয়ে বসে, এটা ওটা করে। স্কুলে যাওয়ার কথা বললে ও ভীষণ মজা পায়। ওভাবে স্কুল মানেই খেলা আর খাওয়া দাওয়া, টিফিন নেওয়া, ভালো ভালো জলের বোতল নেওয়া, এই সমস্ত জিনিস। তবে সেই স্বপ্নটা আমিই দেখিয়েছি, তাহলে বাচ্চারা তো কোনোভাবে কোনো ইন্টারেস্টই হবে না স্কুলের প্রতি, ভাববে শুধু পড়াশোনাই করতে হয় স্কুলে গেলে। তাই জানো তো আমি বলি আর কি, যে স্কুলে যেতে হলে বাবা আগে বাড়িতে পড়াশোনা করতে হবে। তুমি যদি পড়াই না জানো তাহলে স্কুলের টিচাররা তোমাকে কেন নেবে? এই সমস্ত হাজার কথা বলে বুঝিয়ে টুঝিয়ে ছেলেটাকে সকাল সন্ধে বই নিয়ে বসাই। যাই হোক, ওকে বই নিয়ে বসালাম, বসানোর পর খাওয়া দাওয়া করে নিয়েছি। সকালে রান্নাটি শাশুড়ি মাই করেন, কারণ কি বলতো, না হলে আমি একটুও সময় পাবো না ডোডোকে বই নিয়ে বসানোর জন্য। আর এই যে আজকে গাছ থেকে ডোডোর পাপা এঁচড় কেটেছে। এঁচড়টি দেখে মনে হচ্ছিল ভেতরে বড় বড় বীজের দানা থাকবে, তবে সেরকমভাবে খুব একটা বড় বড় দানা ছিল না। আর এঁচড়গুলো কাটার পর কিন্তু কচি এঁচড় তো একটু কষ্টটা বেশি হয়েছিল, কাটতে একটু অসুবিধা হচ্ছিল, হাতে তেল বুলিয়ে নিয়েছিলাম, স্লিপ কাটছিল। যাই হোক, কষ্ট মষ্ট করে কেটে একদম প্রেশার কুকারে 7 থেকে 8টা সিটি মেরে এই যে রান্নার জন্য প্রস্তুতি হলো এঁচড়টি। প্রথমে আলুটি ভেজে নিয়েছি, একটু বেশি করেই তেল দিয়েছি জানো, এঁচড়ে আবার তেল না দিলে ভাল লাগবে না দেখবা। তাই তেলটা বেশি দেওয়াতে এঁচড়টাও কিন্তু একবার ভালো করে আলুটার সঙ্গে ভেজে নিচ্ছি। আর ওই দিক দিয়ে বেশ কিছুটা চিংড়ি মাছ ভেজে পাশে রেখে দিয়েছি। আগুনটাও বেশ গনগনিয়ে জ্বলে উঠেছে। এরই মাঝে একটু লঙ্কার গুঁড়ি দেব, একটু তোমার আদা রসুন আর পেঁয়াজের যে বাটাটা করে রেখেছি সেটি দেবো। মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। তবে জানো তো, আমার শ্বশুরবাড়িতে বাড়ির সামনে চিংড়ি মাছ এলে সেই দিন আর কোনো কথা হবে না। এই এঁচড়ের সিজনে এঁচড় রান্না হবে, তবে চিংড়ি মাছটির আশাই থাকে, এঁচড়ের আশায় অতটাও থাকে না, কারণ এঁচড় তো গাছেই ঝুলছে, যখন ইচ্ছে পারা যায়, যখন ইচ্ছে রান্না করা যায়। এটা আবার গ্রামের দিকের একটা বড় সুবিধা বলতে পারো, অর্ধেক সবজি নিজেদের গাছ থেকে পেরে নেওয়া হয়। এই যে এঁচড় দিয়ে আলু দিয়ে তোমার চিংড়ি মাছ দিয়ে একদম রসা রসা করলাম, খেতেও বলছে ভারী ভালো হয়েছিল। আর এই দিক দিয়ে কিছুটা সজনের ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি করলাম। হয়ে গেছে ওই দিককার রান্নাবান্নার পর্বগুলো শেষ। আর এই দেখো ওইদিকে কিন্তু ডোডোর বাবা আর আমার একটা ভাসুর মিলে উনানটাকে নিয়ে এসে রেখেছে, বড় উনান যেটা রয়েছিল, তোলা উনান আর কি, সেটিকে। এদিক দিয়ে উনানটাকে একটু ল্যাপা পোছা করে নিচ্ছে, সেই পাতার উনুনটা আছে সেটা। আর এই উনানটাতে বেশিরভাগই আমাদের রান্না হবে, কারণ আমরা পাতার জালেই রান্না করি, কাঠে খুব কম রান্না হয়। কাঠ কোথায় পাবো বলো তো, পাতার জালগুলোই কিন্তু বেশিরভাগ থাকে, এখান ওখান থেকে কুড়িয়ে কাড়িয়ে আনা হয়, আর সেই পাতাগুলো দিয়ে রান্না করা হয়।
তবে আমাদের বাড়িতেও গাছ কিন্তু কম নেই, আম গাছ, কাঁঠাল গাছ, যা বলবে আর কি, পেয়ারা, লিচু, যা বলবে সমস্ত গাছই মোটামুটি রয়েছে। তো সেই গাছের পাতাও ঝরে পড়ে, ওগুলো দিয়েও রান্না করা হয়। তার সাথে হ্যাঁ, নারকেল গাছের যে বাঁকড়াগুলো থাকে সেগুলো। যাই হোক, উনানটা লেপার পর অনেকটা সময় চলে গেল। এরই মাঝে ডোডো একটু ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠতে না উঠতে আমি সন্ধ্যা দিতে এসেছি, তখন উঠে পড়েছে। আর ও আমাকে সন্ধ্যায় দিতে দেবে না, দেখো আমার সাথে কি করছে, ও আরও ঘুমোতে চায়। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।